7ই অক্টোবর, যে দিনটিকে কেন্দ্র করে বিগত 1.5 বছরে 61,000-এর বেশি ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যাদের অধিকাংশই নারী এবং শিশু। প্রশ্ন হল, ইসরায়েলের এই গণহত্যা এবং নির্মমতার ইতিহাস কি 7 অক্টোবরেই শুরু? না, একটু পিছন ফিরে দেখা যাক। সাল 1897, প্রথম জায়নিস্ট কংগ্রেস। থিওডর হার্জেল নামে একজন অস্ট্রীয় হাঙ্গেরীয় সাংবাদিক ইউরোপে ব্যাপক অ্যান্টিসেমিটিজমের কথা তুলে ফিলিস্তিনে একটি ইহুদি মাতৃভূমি প্রতিষ্ঠার কথা বলে আসছেন। এই কংগ্রেসে নেতৃত্ব দিচ্ছেন তিনি। এর হাত ধরে 1917 সালে বেলফোর ঘোষণা আসলো। ব্রিটিশ ফরেন সেক্রেটারি আর্থার বেলফোর লর্ড ব্যারন রসচাইল্ডকে একটি চিঠিতে বললেন ফিলিস্তিনি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ব্রিটেন সমর্থন জানাবে। তখন ফিলিস্তিন ব্রিটিশদের দখলে। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমানদেরকে পরাজিত করে তারা ফিলিস্তিন দখল করে নিয়েছিল। 1920 সাল হাকানা গঠিত হল। হাকানা এক ধরনের সন্ত্রাসী মিলিশিয়া গোষ্ঠী, যারা ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালিয়ে তাদের জমি দখল করে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ শুরু করতে চাচ্ছিল। 1936-এ ফিলিস্তিনি ইহুদি অভিবাসন বেড়ে প্রায় 3.5 লাখে দাঁড়ায়, যার ফলে ইহুদিরা ফিলিস্তিনে মোট জনসংখ্যার 3% থেকে বেড়ে 30% পৌঁছে যায়। এই ব্যাপক জনসংখ্যা পরিবর্তনের কারণে ফিলিস্তিনি জনগণের উপর প্রচণ্ড চাপ তৈরি হয়। তারা তাদের জমি, জীবিকা সবকিছুই হারাচ্ছিল। ফলশ্রুতিতে 1936 থেকে 1940 সালে গ্রেট আরব বিপ্লব শুরু হয়। ফিলিস্তিনি জনগণ তাদের অধিকার রক্ষার জন্য বিদ্রোহ শুরু করে, কিন্তু ব্রিটিশ বাহিনী তাদের উপর নিষ্ঠুর আক্রমণ চালায়। ফলে 5,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হন এবং 15,000-এর বেশি আহত হন। 1940-এর দশকে ইরগুন এবং ইস্টার্ন গ্যাং নামে নতুন সন্ত্রাসী মিলিশিয়া গোষ্ঠী তৈরি হয়। 1946 সালে ইরগুন জেরুজালেমের কিংস ডেভিড হোটেলে বোমা হামলা চালায়, যার ফলে 96 জন শহীদ হন। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিন বিভাজন পরিকল্পনা গ্রহণ করে এবং 29 নভেম্বর 1947-এ জাতিসংঘ ফিলিস্তিনকে 2টি রাষ্ট্রে বিভক্ত করার প্রস্তাব দেয়, একটি ইহুদি রাষ্ট্র আর একটি রাষ্ট্র মুসলিম এবং খ্রিস্টান আরবদের। এই সিদ্ধান্তে আরব বিশ্ব নেতা এবং ফিলিস্তিনি জনগণের বিরোধিতা থাকলেও জাতিসংঘ তা পরিপূর্ণভাবে উপেক্ষা করে। 1948 ফিলিস্তিনিদের উপর জায়নিস্ট মিলিশিয়াগুলোর হামলা শুরু হয়, যা নাকবা বা ক্যাটাস্ট্রফি নামে পরিচিত। 1948 সালের 14 মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা আসলো, যার একদিন পর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ফলশ্রুতিতে 7.5 লাখের বেশি ফিলিস্তিনিকে তাদের নিজের মাতৃভূমি থেকে উৎখাত করা হয়, বাড়িঘর ছিনিয়ে নেওয়া হয়, ধ্বংস করা হয় এবং হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনি শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়। 1950 সাল ইসরায়েলের নেসেট ল অব রিটার্ন আইন পাশ করে, যা বিশ্বের যে কোনো ইহুদিকে ইসরায়েলে বসবাসের অধিকার দেয়। কিন্তু সেই একই অধিকার এই ফিলিস্তিন যাদের জমি, যাদের মাতৃভূমি, তাদের কাছ থেকে সম্পূর্ণ কেড়ে নেওয়া হয়। 1953 সালে ইসরায়েল গাজার উপর প্রথম বড় আক্রমণ চালায়। 1956 সালে সুয়েজ ক্যানেল ইস্যুতে যখন সারা পৃথিবী মিশরের দিকে তাকিয়ে, ঠিক তখনই ইসরায়েল যুদ্ধের নামে খান ইউনিস এবং রাফায় নির্মম হত্যাকাণ্ড চালিয়ে কমপক্ষে 400 ফিলিস্তিনিকে হত্যা করে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল আকস্মিক আকাশ আক্রমণ চালিয়ে প্রায় 20,000 আরবকে হত্যা করে এবং অবৈধভাবে ওয়েস্ট ব্যাংক, পূর্ব জেরুজালেম এবং গাজা দখল করে এবং 4 লক্ষ ফিলিস্তিনিকে ওয়েস্ট ব্যাংক থেকে বের করে দেওয়া হয়। ইসরায়েলি দখলদারের সংখ্যা বেড়ে দাঁড়ায় 6 লাখ। 1982 সালে ইসরায়েল খ্রিস্টান জঙ্গি সংগঠন ফালাঙ্গিস্টদের সাথে জোট বেঁধে বৈরুতের ফিলিস্তিনি শরণার্থী শিবির অঞ্চলগুলোতে হামলা চালায়, যেখানে তারা প্রায় 3,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করে। 1987 থেকে 1993 পর্যন্ত প্রথম ইন্তিফাদা শুরু হয়, যেখানে ফিলিস্তিনি জনগণ তাদের অধিকার রক্ষার জন্য বিদ্রোহ করে, যা পরে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরেও ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনের এই প্রথম বিদ্রোহকে কেন্দ্র করে সহস্রাধিক ফিলিস্তিনি শহীদ হন। এরপর 1993 সালে ইসরায়েল এবং পিএলও অসলো চুক্তি স্বাক্ষর করে, কিন্তু আশার প্রদীপ খুব বেশি দিন টেকেনি। ঠিক 1 বছর পরেই একজন ইসরায়েলি দখলদার হেব্রনের আল ইব্রাহিমি মসজিদে হামলা করলে সালাতরত 29 জন ফিলিস্তিনি শহীদ হন। 2000 সালের 28 সেপ্টেম্বর অ্যারিয়েল শ্যারন 1000 ইসরায়েলি সৈন্য নিয়ে আল আকসা মসজিদে হামলা করে। এই হামলা ফিলিস্তিনকে নিয়ে ইসরায়েলের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে তোলে, যা শুধুই ফিলিস্তিনিদের প্রতি ঘৃণা এবং দখলদারিত্বকে কেন্দ্র করে বিচরণ করছিল। সঙ্গত কারণেই শান্তি চুক্তিগুলো নিয়ে ভ্রুক্ষেপ ছিল না ইসরায়েলের। দ্বিতীয় ইন্তিফাদা শেষে প্রায় 5,000 ফিলিস্তিনি শহীদ হন, যার মধ্যে ছিল 1200 শিশু, এবং গুড়িয়ে দেওয়া হয় 5,000-এর বেশি ফিলিস্তিনি ঘরবাড়ি। 2002 সালে ইসরায়েল ওয়েস্ট ব্যাংকের মধ্য দিয়ে একটি 70 কিলোমিটার দীর্ঘ দেয়াল নির্মাণ শুরু করে নিরাপত্তার নাম দিয়ে। এই দেয়ালের উদ্দেশ্য ছিল অবৈধভাবে দখলকৃত ফিলিস্তিনি ভূমি বৃদ্ধি করা, পাশাপাশি ওয়েস্ট ব্যাংকের ফিলিস্তিনিদেরকে পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনিদের থেকে আলাদা করে দেয়া। এই দেয়ালের দৈর্ঘ্য আজকে 700 কিলোমিটার। 2002 থেকে 2005 এর মধ্যে ইসরায়েল ওয়েস্ট ব্যাংকের রামাল্লা, তুলকারেম এবং নাবলুস
এ কমপক্ষে 12টি সামরিক অভিযান চালায়। বাদ যায়নি পূর্ব জেরুজালেম এবং গাজাও। হাজার হাজার ফিলিস্তিনি শহীদ হন, শতাধিক বাড়িঘর ঘুরিয়ে দেওয়া হয় এবং 5,000 ফিলিস্তিনিকে কোনো কারণ ছাড়াই বন্দি শিবিরে রেখে দেওয়া হয়। 2005 ইসরায়েল গাজা থেকে তার সৈন্য প্রত্যাহার করে, কিন্তু 2007-এ তেল আবিব গাজায় ফুল ব্লকেড আরোপ করে এবং কারণ দেখায় নবনির্বাচিত হামাস সরকার অবৈধ। এর মাধ্যমে ইসরায়েল স্থল, পানি কিংবা আকাশপথে গাজায় প্রবেশাধিকার সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় এবং গাজার বিদ্যুৎ এবং পানি সরবরাহ ও বর্ডার মুভমেন্ট নিয়ন্ত্রণ করা শুরু করে, যা আজ পর্যন্ত অব্যাহত। 2008 থেকে 2011 ইসরায়েল গাজার উপর 4টি যুদ্ধ চাপিয়ে দেয়। 4,000 ফিলিস্তিনি শহীদ হন এবং হাজার হাজার ঘরবাড়ি, স্কুল, ঐতিহাসিক স্থান ধ্বংসস্তূপে পরিণত হয়। এই ধ্বংসস্তূপ থেকে গাজা আর পুনর্গঠন কখনোই সম্ভব হয়নি এবং ইসরায়েল গাজায় সকল ধরনের জরুরি আমদানি বন্ধ করে দেয়। অতঃপর 7 অক্টোবর 2023 হামাসের আকস্মিক আক্রমণের পর ইসরায়েল গাজায় শুরু করে তাদের অভূতপূর্ব ধ্বংসযজ্ঞ, যেখানে কমপক্ষে 61,700-র বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে 17,000-এর বেশি শিশু। আজ যখন সবাই 7 অক্টোবরের দিকে তাকিয়ে প্যালেস্টাইনি জনগণের যন্ত্রণা যে 100 বছরের পুরনো, তা হয়তো আমরা ভুলে যাই। ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি, সংস্কৃতি এবং ভবিষ্যৎ থেকে বঞ্চিত করার যে প্রক্রিয়া 100 বছর আগে শুরু হয়েছিল, তার শেষ পর্যায়ে এখন চলছে। গাজার মানুষকে সম্পূর্ণরূপে অস্তিত্ববিহীন করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। تدوسين المصاحب في التراب وأعجب من مريدك وهو يدري بأنك في الورى أم العجاب ولولا أن لي معنى جميلا لبعت المكث فيها بالذهب الشوق يبقى في اغترابي فقير في الحياة من الصحاب ومن يأمنك يا دنيا الدواهي تدوسين المصاحب في التراب وأعجب من مريدك وهو يدري بأنك في الورى أم العجاب ولولا أنني معا جميلا